আসসালামু আলাইকুম। মিনি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায়ে তোমাদের সাধারণ ভগ্নাংশ আছে, যেটা নিয়ে আজকে আমরা তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর সাধারণ ভগ্নাংশ আমরা চতুর্থ শ্রেণীতে কিছুটা করেছি, কিন্তু এখানে আমরা আরও ডিটেল আর একটু বড় অঙ্কগুলো করব। তো চলো আমরা শুরু করি। সাধারণ ভগ্নাংশ প্রথম অংশ আজকে ভিডিও করব তোমাদের জন্য, আর পরের অংশটুকু আবারও পরবর্তীতে তোমাদের সামনে উপস্থাপন করব। ভগ্নাংশ আমরা সাধারণত জানি কয়েক প্রকারের আছে, তিন প্রকারের। হ্যাঁ, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কোনটা প্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ এটা আমরা ক্লাস চতুর্থ শ্রেণীতে জেনেছি, তাই না? তো প্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব ছোট হর বড়, সেটাকে আমরা বলছি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটাকে বলছে অপ্রকৃত ভগ্নাংশ। আর মিশ্র ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের সাথে একটা পূর্ণ সংখ্যা থাকে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তাই না? এখন আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশকেও প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি, এইটা আমরা এখন জানবো। দেখো, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। মিশ্র ভগ্নাংশ মানে দেখুন, এক পূর্ণ 2/3, তাই না? 2/3 মানে হর হচ্ছে 3 আর লব হচ্ছে 2। এখন এটাকে তুমি অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে পরিণত করবো? অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য তোমাকে কিছু নিয়ম আছে, নিয়মটা আমরা জানি আগে। দেখো, অপ্রকৃত ভগ্নাংশের আচ্ছা, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার জন্য তোমাকে যেটা করতে হবে, হর যেটা আছে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, তাই না? তার 1 গুণ 3। আর হর যেটা আছে সেটা হরে থাকবে, 3ই থাকবে। আর এটার সাথে লব যোগ করতে হবে, তার মানে 1 গুণ 3 আর যোগ হলো 2, তাহলে হচ্ছে তোমার উপরে হলো 5 আর নিচে হলো 3। এটা হলো তোমার অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেল। এখন আবার যদি দেখো, 3/5 মানে 5/3 আর কি। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 3 পূর্ণ, 3 উপরে লব আর 5 হলো হর। তো সেক্ষেত্রে তুমি কিভাবে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করবা, কিভাবে, তাই না? হর 5 যেটা আছে সেটা 5-এ থাকবে, তাহলে 3-এর সাথে 5 গুণ করব, তাই না? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করব, 3×5=15, আর ওপরে আছে লব, লব যোগ করব, 3=18, তাহলে 18/5 মানে 5/18, 18/5। ঠিক আছে, এই হলো তোমার অপ্রকৃত ভগ্নাংশকে, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি। আমরা তোমাদের জন্য দেখি উত্তরগুলো করতে পারি কিনা। এই যে এখানে দেখো, আমরা নিয়মটা বলে দিয়েছি। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হলে হরকে পূর্ণ অংশ অংশ দ্বারা গুণ করে লবের সঙ্গে যোগ করি, প্রাপ্ত সংখ্যাটিকে লব হিসেবে বসাই, হর একই থাকবে। এটা হলো মিশ্র ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার পদ্ধতি। ঠিক আছে, এখন দেখো আমরা এটা যদি করি কীভাবে, 3 পূর্ণ 1/3 2, তাই না? এটাকে কীভাবে করবো, 3 × 2 6, 7, তাহলে এটা হবে 7/2। একইভাবে আমরা বাকিগুলো করব। দেখুন, দেখো 5 নম্বর অঙ্কটা, 2 পূর্ণ 7/10, তাহলে সেক্ষেত্রে কীভাবে করবো, 7 × 10 × 20 আর 7-এ 27, তাহলে 27/10, এটা হবে উত্তর। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। এখন আসো, অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে তুমি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো, এটা এইটাও জানতে হবে। কীভাবে করবো দেখো, প্রথমে লবকে হর দ্বারা ভাগ করি, তার মানে
7কে আমি 5 দিয়ে ভাগ করব। ভাগফলকে ভাগফল যেটা থাকবে পূর্ণ সংখ্যা অংশে এবং ভাগশেষকে লব হিসেবে ব্যবহার করি। দেখো তুমি যদি 7কে 5 দিয়ে ভাগ করো তাহলে কি পাবা? 1, আর এটার ভাগশেষ পাবা হলো 2। তাহলে এটা হচ্ছে ভাগফলকে হচ্ছে পূর্ণ সংখ্যা অংশে আর ভাগশেষকে লব হিসেবে, আর হর একই থাকবে। তার মানে হর 5 থাকবে, ভাগশেষ যেহেতু 2 সেটা লব হবে 2, আর পূর্ণ সংখ্যা যেটা 1 ভাগফল সেটা একই হবে। ঠিক আছে? একইভাবে তুমি দেখো 8কে যদি 4 দিয়ে ভাগ করো 2 হবে, তাই না? তো 2 উপরে ভাগশেষ 0 আর ভাগফল হর হলো 4। তো 2 পূর্ণ 4 0 4, তাহলে এটা কি হবে? 2 হবে। এখন তুমি যদি 22কে 3 দিয়ে 22/3 এটাকে যদি তুমি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করো তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো প্রথমে 3 দিয়ে 22 ভাগ করলে 3 হবে ভাগফল, 1 হবে ভাগশেষ। তাহলে 3 পূর্ণ 1/7, এটা হবে তোমার কি? মিশ্র ভগ্নাংশ। এভাবে আমরা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে পারব। আচ্ছা, সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করা যায় আমরা এর পরের পৃষ্ঠায় 51 নম্বর পৃষ্ঠায় দেখব কিভাবে সমতুল ভগ্নাংশ তৈরি করা যায়। দেখো, সমতুল ভগ্নাংশ পাওয়ার জন্য দুইভাবে করতে পারি। একটা হলো যদি কোনো ভগ্নাংশকে আমরা যদি হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করি, ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, তাই না? যেমন 1/3কে যদি তুমি 2 দিয়ে গুণ করো 2/6 হবে। আবার যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে 3/9 হবে। আবার 4 দিয়ে গুণ করলে 4/12 হবে। তাহলে এই হচ্ছে তোমার 1/3-এর তিনটি সমতুল ভগ্নাংশ হলো 2/6, 3/9, 4/12, তাই না? এখন এই কিভাবে তুমি 3/8-এর 4টি সমতুল ভগ্নাংশ তৈরি করতে হচ্ছে, সেটা আমরা কিভাবে করব? 3/8কে যদি তুমি 2 দিয়ে গুণ করো 6/16। আবার যদি 3 দিয়ে গুণ করো তাহলে 8, 3 3 তারিখে 9, আর হলো 3/8 24। আবার যদি 4 দিয়ে গুণ করো 12/4 4/8 32, তাই না? আবার যদি 5 দিয়ে গুণ করো 3/5 15, আর 5/8 40। এ হলো তোমার সমতুল ভগ্নাংশ। ওকে, আচ্ছা, এখন 8/24-এর সমতুল 4/12, 2/6 কিভাবে তৈরি করা যায়? মানে আমরা যদি 8/24কে একই সংখ্যা দিয়ে, মানে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করি তাহলেও আমরা সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, তাই না? কারণ দেখো 8/24-এর সমতুল ভগ্নাংশ হচ্ছে 4/12, 2 দিয়ে ভাগ করলে 4/12, দুইটাকেই 3 দিয়ে ভাগ করলে 2/6, 4 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলে 1/3, তাই না? এইভাবে আমরা করতে পারি। এখন এখানে খালি ঘরের সংখ্যাগুলো কীভাবে বসাবো? দেখো, 3/7, 3 হয়ে গেল এখানে 9, তার মানে কি 3কে 3 দিয়ে গুণ করলে 9 পাবো। তাহলে 3কে যদি আবার 7কে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানে কত হবে? 21 হবে। কারণ আমরা জানি সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে হর এবং লব উভয়কেই একই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এখানে দেখো 9 হয়ে গেল 18, তাহলে 2 দিয়ে গুণ করেছে, তাহলে 5 হয়ে যাবে কি 10, 2 দিয়ে গুণ করতে হবে। একইভাবে আসো তুমি 7/21 হয়ে গেছে 1/, কত দিয়ে ভাগ করেছে? 7 দিয়ে ভাগ করেছে, তাহলে 7 হয়ে গেল 1, আর 21 হয়ে যাবে 3, তাই না? 36 হয়ে গেল 12, তার মানে 3/12 36, 3 দিয়ে ভাগ করেছে, তাহলে উপরের হরকেও তো আমাকে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয়ে যাবে 3। এই হলো আমার খালি করে সংখ্যা বসানো। আচ্ছা, এই তো আমরা এটা করেছি। হ্যাঁ, তোমাদের জন্য এটা করে দিলাম অলরেডি। এরপরে আসো পরের পৃষ্ঠায় কি আছে দেখি আমরা। পরের পৃষ্ঠায় লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে কীভাবে প্রকাশ করা হয় দেখো, কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠ ভগ্নাংশে রূপান্তর করতে হলে ওই ভগ্নাংশের লব এবং হরকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দ্বারা ভাগ করা হয়। তার মানে হলো তোমার
লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে হয় 15/45কে, তাহলে এই দুটার কি গসাগু দিয়ে তাদেরকে ভাগ করলে তাহলে আমরা তাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারবো। এটা মনে রাখতে হবে। কি দিয়ে ভাগ করতে হবে? গসাগু দিয়ে ভাগ করতে হবে। তাহলে 15 আর 45 গসাগু কত? 15। তাহলে তারা তাদের লঘিষ্ঠ আকারের উপর যদি প্রকাশ করি তাহলে কি হবে? 15 দিয়ে ভাগ করলে 1 হবে, 45কে 15 দিয়ে ভাগ করলে 3 হবে, 3/1, তাই না? ঠিক আছে। এখন তুমি যদি এটা করো, তিন নম্বরটাকে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য কি বললাম আমরা? তাদেরকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। 6/12, 6 আর 12 গসাগু কত? 6। তাহলে 1/2 হবে, তাই না? উত্তর দেখো, এটা গসাগু হলো 6, তাহলে 1/2 হবে উত্তর। 14/21 গসাগু হলো 7, তাহলে 7 দিয়ে যদি ভাগ করি, 14কে 7 দিয়ে ভাগ করলে 2, আর 21কে 7 দিয়ে ভাগ করলে 3, তাহলে 2/3 হবে। 25/30, 25/30 যদি হয়, তাহলে যদি তাদের গসাগু 5 হয়, তাহলে 5/6 হবে উত্তর। 16/56, 16/56 গসাগু হলো, 16/56 গসাগু হলো 8, তাহলে এটা উত্তর হবে 2/7। ঠিক আছে। কিভাবে 6, 5, 6 এগুলোও তোমরা করে ফেলতে পারবা। যেমন 6 নাম্বার, এদের গসাগু হলো 20, তাহলে 20 দিয়ে ভাগ করলে 1/4, উত্তর হবে 1/4। ঠিক আছে, আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে আসো 53 নাম্বার পেজে। রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য হলো 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য হলো 3/4 মিটার। কোনটি বড়? আচ্ছা, এখন কোনটা বড় সেটা বের করার জন্য আমাকে কি জানতে হবে আসলে? এখানে দেখো 2/3 আর 3/4, এখানে দুটা দুটা ভগ্নাংশেরই হর ভিন্ন। যদি হর একই হতো তাহলে আমরা সহজে বলতে পারতাম কোনটা বড়। কারণ কোনো দুটি ভগ্নাংশের হর যদি একই হয়, তাদের লব যেটা বড় সেটা হবে বড়। তো এখানে যেহেতু হর ভিন্ন, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যেটা করতে হবে, এই দুটো ভগ্নাংশকে সমহর ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে। এই যে একই হর বা সমহর বা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সাধারণ হরে যদি রূপান্তর করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? এই যে যেমন 2/3 আর 3/4, তাহলে এই দুইটা হর হলো, একটা হলো 3, একটা হলো 4। তাহলে এই 3 এবং 4-এর কি বের করতে হবে? আমাকে লসাগু বের করতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে হবে, লসাগু বের করতে হবে। তাহলে লসাগু যদি বের করতে হয়, তাহলে লসাগু বের করে তখন আমরা এই লসাগু যেটা সেটা হবে তাদের সাধারণ হর। ঠিক আছে, বা সমহর। তো এখন পরবর্তীতে কি করব? দেখো আমরা এটা কীভাবে অঙ্কটা করেছি। তাহলে তাদের সমহর করলাম। সমহর কীভাবে করব? 12 লসাগু। তাহলে তাদের যেমন 2/3, তাহলে 2/3কে যদি তুমি এখন এটা হর যদি 12 হয়, তার মানে আমরা তাকে কত দিয়ে গুণ করলাম? 4 দিয়ে গুণ করলাম। 3কে 4 দিয়ে গুণ করতে হলো, তাই না? তাহলে আমাকে লবকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে লব হয়ে যাবে 8, তাই না? একইভাবে 3/4, 4 যখন 12 হলো, তাহলে হর যখন 12 হলো, তাহলে কত দিয়ে গুণ করতে হলো? 3, 4 12, 3 দিয়ে। তাহলে উপরে আমরা 3 দিয়ে গুণ করবো, তাহলে 9/12 হবে, তাই না? এই যে 9/12। তাহলে দেখো লাল ফিতা হয়ে গেল 8/12 আর নীল ফিতা হলো 9/12। তাহলে কোনটা বড় হলো দেখতো? যদি একই হর হয় দুইটারই, লব যেটা বড় সেটা হবে বড়। তার মানে এখানে 9/12 হলো বড়, তার মানে অর্থাৎ নীল ফিতাটাই হলো বড়। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? এই অঙ্কটা বুঝতে পেরেছো আশা করি। তাহলে অসম হর যদি থাকে, সেই দুইটা ভগ্নাংশ যদি তুমি তুলনা করতে চাও, তাহলে তোমাকে সবার আগে তাদেরকে সমহরে রূপান্তর করতে হবে। সমহরে রূপান্তর করার পরে আমাকে লব একইভাবে সমতল ভগ্নাংশে পরিণত করতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট।
ঠিক আছে। কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলি। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হবে। এখন দেখো, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। যেমন 1/3 আর 1/5, এখানে কোনটা বড় কোনটা ছোট। 3/5 লসাগু হলো 15, তাহলে 1/3 কি হবে? 5/15, কারণ 3 যখন 15 হবে 5 দিয়ে গুণ করতে হবে, একইভাবে এককেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। একইভাবে দেখো, 1/5 যখন 15 হলো নিচে হর, তাহলে উপরে কি হবে? 3 হবে, কারণ 3×5 15, 3×1 3, 3/15। এখন এই দুটোর মধ্যে কোনটা বড়? 5/3, 15 বড়। তাহলে 5/15 মানে কোনটা? 1/3, তাহলে 1/3 বড়। ঠিক আছে। একইভাবে তোমরা 3 নম্বর অঙ্কটাও করো এই পৃষ্ঠাতে। এই পৃষ্ঠাতে তোমাদের পরবর্তী যে অঙ্কটা আছে আমরা দেখি। এই যে এটা না, সরি, আমরা 54 নম্বর পেজে আছি। 6/5, সরি 5/6 আর 1/9 এই ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি। এখন 6 এবং 9 লসাগু কত? 6 এবং 9 লসাগু হলো 18। তাহলে 18তে যদি রূপান্তর করি আমরা, 6 হয়ে যাবে তখন কি 18, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? উপরের সংখ্যাটাকে 3×6 = 18, 3×5 = 15, তাহলে এটা হয়ে গেল 15/18। আর 1/9 কি হবে? তাহলে 9কে আমরা 2 দিয়ে গুণ করবো আর 1কে 2 দিয়ে গুণ করবো, তাহলে হয়ে যাবে 9/2/18। তাহলে এখানে কোনটা বড় দেখো তো? দুইটার হর সমান আর লব 15 হলো বড়। তাহলে 18, 15/18 হচ্ছে তোমার 2/18 হচ্ছে বড় হবে, তাই না? এইভাবে আমরা অঙ্কটা করেছি দেখো। তাহলে 5/6 হলো 1/9 চেয়ে বড় হবে। একইভাবে 3/8, 1/24 এই অঙ্কটাও সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করতে বলছে। তাহলে 8 আর 24-এর গসাগু হলো 24। তাহলে 24 যদি হয় তাহলে দেখো, 24 যদি আমি 24 8 দিয়ে ভাগ করি পাবো হলো 3, তাহলে 3 দিয়ে আমরা গুণ করবো, তাই না? 3/3 × 3 হলো 9, আর 3 × 8 হলো 24। তাহলে আবার 24কে 24 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1 × 1 হলো 1 হবে, আর 24 × 1 হলো 1 হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো, সরি, এটা 9/24, 9/24 হলো 1/24 চেয়ে বড়, তাই না? তাইলে কোনটা বড় পাচ্ছি আমরা? 3/8 হচ্ছে 1/24 চেয়ে বড়। এটা হবে উত্তর। একইভাবে 3/4, 3/5 কোনটা বড় হবে দেখো তো? এদের লসাগু হলো 20, তাহলে 15/20 আর 12/20, তাহলে 15/20 হলো এটা, তাই না? 3/4 বড়। একইভাবে 4 × 7 = 28, 4 আর 7-এর লসাগু হলো 28, এটা তোমরা নিজেরা করতে পারবা। 4 আর 7-এর লসাগু হচ্ছে 28, তাই না? তো 28 যদি হয় তাহলে আমার 7কে 7 দিয়ে ভাগ করি 4, তাহলে উপরে হবে আমার 20/28। আর পরের ক্ষেত্রে অঙ্কটা করি নাই কেন? করা হয়নি, ওকে। পরের 3/4কে যদি আমরা সমহর করি তাহলে 28, আর উপরে থাকলো, তাহলে 4 দিয়ে 28কে ভাগ করলে হবে 7, তাই না? 7 দিয়ে তাহলে 3কে গুণ করবো 21, তাহলে কোনটা বড় এখানে? এই দুটোর মধ্যে 21/28 হলো বড়, তার মানে কোনটা বড়? এই 3/4 বড়। এইভাবে লিখতে হবে, ঠিক আছে? ওকে, এবার আসো নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট বড় এবং সমান ব্যবহার করে তুলনা করি। এই চিহ্ন দিয়ে তুলনা করি। এখন 9/7/9 আর 5/12
কোনটা বড়? আমরা দেখি 9 আর 12 লসাগু হচ্ছে 36। তাহলে 36কে যদি 9 দিয়ে ভাগ করি 4, তাহলে দুটাকে আমরা 4 দিয়ে গুণ করবো, তাই না? 28 ভাগের 36 পাইলাম। 5 ভাগের 12 যদি কে আমরা যদি সমাহার করি হবে 15 ভাগের 36। তাহলে 28 ভাগের 36টা বড়, তাহলে 7 ভাগের 9 হলো 5 ভাগের 12 চেয়ে বড়। ঠিক আছে, এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 3 ভাগের 4 আর 5 ভাগের 7, এখানে এদের লসাগু হলো 28, 4-এর সাথে লসাগু হলো 28। তাহলে একটু আগে আমরা অঙ্কটা করেছিলাম, তাই না? 21 ভাগের 28, 20 ভাগের 28, তাহলে এখানে 3 ভাগের 4 বড়। একইভাবে তোমরা বাকি দুটো অঙ্ক করবা, আই হোপ তোমরা এটা পারবা। আচ্ছা, এরপরে আসো 5 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, 3টা ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে সমহরবিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং ছোট বড় এবং সমান চিহ্ন ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে, তিনোটার কি করতে হবে, তিনোটার হরের লসাগু নির্ণয় করতে হবে। 3, 5 এবং 6, আমরা 3, 5 এবং 6 লসাগু পেলাম হচ্ছে 30। তাহলে 30 যদি হয় তাহলে 1 ভাগের 3 হবে 10, তাহলে 10 ভাগের 30, 5 দিয়ে 30কে ভাগ করলে হবে 6, তাহলে 6 ভাগের 30, আর 6 দিয়ে যদি তুমি 30কে ভাগ করো 5, তাহলে উপরে 5 থাকলো, 5 5 25। তাহলে কোনটা বড় পেলাম? সবার চেয়ে বড় হলো 5 ভাগের 25, তার চেয়ে ছোট হলো 10 ভাগের 30, 25 ভাগের 30, 10 ভাগের 30, 6 ভাগের 30। তাহলে এখানে সবচেয়ে বড় পেলাম হলো 25 ভাগের 30, মানে 5 ভাগের 6 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 1 ভাগের 3, তার চেয়ে ছোট হলো 1 ভাগের 5। এটা হবে উত্তর। ওকে, একইভাবে তোমাদেরকে এই পৃষ্ঠার মধ্যে 55 নম্বর পৃষ্ঠার মধ্যে আরও 2টা অঙ্ক দেওয়া আছে, 3টা অঙ্ক দেওয়া আছে। 3টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে আমাকে চিহ্ন বসাতে হবে। আমরা একইভাবে তোমরা একটু আগে যে অঙ্কটা করলা সে অঙ্কটা একইভাবে করতে হবে। যেমন ধরো 2 নম্বর অঙ্কটা আমরা করি, 3 ভাগের 4, 9 ভাগের 12, 15 ভাগের 20। এটাকে আমরা 2 ভাগে করতে পারি। এদের লসাগু আমরা জানি, লসাগু করে 60, সে কীভাবে 4 দিয়ে 60কে ভাগ করে 15, তাহলে 15 গুণ 3 হলো 45, তাহলে 45 ভাগের 60, 12 দিয়ে যদি তুমি 60কে ভাগ করো 5, 5 15, 5 গুণ 45, 45 ভাগের 60। একইভাবে 20কে যদি তুমি 60কে যদি 20 দিয়ে ভাগ করো 3, 3 15 45, তাহলে তিনোটাই দেখো 45 ভাগের 60, তিনোটা, তার মানে তিনোটা সমান। অথবা আমরা আরেকটা দিকে যদি যাই, তুমি দেখো বড় অঙ্কটাকে যদি দেখো তুমি 15 ভাগে 20, সেটাকে যদি তুমি বা 3 ভাগের 4কে যদি তুমি দেখো, 3 দিয়ে গুণ করলে সমতল ভগ্নাংশ বলে আমরা এটাকে, তাই না? এখানে যে দুইটার সংখ্যা আছে, তিনোটার সংখ্যা আছে, এগুলো হচ্ছে সমতল ভগ্নাংশ। তার মানে সমতল ভগ্নাংশ হলো সমান হবে সবসময়, এটা মনে রাখতে হবে। সমতল ভগ্নাংশ কীভাবে বুঝবো? 3 ভাগের 4কে যদি তুমি 3 দিয়ে গুণ করো, 3 4 12, 3 তারিখে 9, আবার যদি 5 দিয়ে গুণ করো, 4 5 20, 3 5 15, তার মানে এই দুটো হলো, এই তিনটা সংখ্যা হলো সমতল ভগ্নাংশ। সমতল ভগ্নাংশ সবসময় সমান হবে, এটা মনে রাখতে হবে। এরপরে দেখো 3 নম্বরটা, 5 4 আর 10-এর লসাগু হলো 20। তো একইভাবে আমরা কনভার্ট করব। 20 হলো, তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে 4, 3 4 12/20, 5 4কে 20 দিয়ে ভাগ করলে, 20কে 4 দিয়ে ভাগ করলে 5, 3 15/20, 3 5 15। আবার এখানে 10কে যদি 20কে যদি 10 দিয়ে ভাগ করো 2, 7 2 14। তার মানে এখানে এটা বড়, 3 মাঝখানেটা বড়, তাই না? 15/20 বড়, তারপরে ছোট হলো 14/20, তারপরে ছোট হলো 12/20। এভাবে আমাদেরকে এই অঙ্কটা করতে হবে, ঠিক আছে? দেখা যাচ্ছে 15/20 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 14/20, 15/20। এইভাবে আমরা, তাহলে 15/20 পেলাম হচ্ছে 3 ভাগের 4, এটা হবে 3 ভাগের 4 সবচেয়ে বড়, তার চেয়ে ছোট হলো 14/20। 14/20 কোনটা? 14/20 হলো এই যে এটা, মানে হচ্ছে তোমার 7 ভাগের
10, তার চেয়ে বড় হলো 3/4, সবচেয়ে ছোট হলো 3/4। ঠিক আছে, এবার আমাদেরকে অঙ্কটা করতে হবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এইখানেই শেষ করব। 55 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে কীভাবে রূপান্তর করতে হয়। এরপরে ভিডিওতে আমরা 56 পৃষ্ঠা থেকে পরবর্তী অনুশীলন আগ পর্যন্ত যোগ বিয়োগের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করব। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি পুরোটা তোমরা না টেনে দেখো তাহলে তোমাদের এই ভগ্নাংশ অঙ্কগুলো করতে সহজ হবে। সো পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। শেষ করি আজকে এখানে। আসসালামু আলাইকুম।